আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমাদের এখানে না খুব একটা দেশি মুরগি বা দেশি হাঁস পাওয়া যায় না, খুবই কম। তবে গত এক সপ্তাহ আগে জুনাদের বাবা একটু বাজারে গিয়েছিল। এখানে না সকাল করে অনেকটা দূরে বাজার বসে, যেখানে দেশি হাঁস মুরগ মাঝে মধ্যেই পাওয়া যায়, তবে খুবই কম। মাঝে মধ্যে পেলেও না খুব একটা ভালো হয় না। তবে গিয়েছিল হাঁস আনতে, ওরকম ভালো পাইনি বলে একটা দেশি মুরগি নিয়ে এসেছিল। ওটাই না আজকে কেটে বেছে রান্না করে নিচ্ছি। সকালের দিকে এই কাজগুলো থাকলে তো বেশ লম্বা একটা সময় লাগে এই কাজগুলো গুছিয়ে নিতে। এনেছিল সেই সকালবেলা, তবে নাস্তা খাওয়ার পর টুকটাক যেসব কাজ থাকে ওই কাজগুলো গুছিয়ে তারপর এটা কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। এই কাজগুলো করতে কিন্তু আমার বেশ অনেকটাই সময় লেগেছে। তারপরও আসলে সব সময় তো ফ্রেশ, এর সাথে হাতের কাছে এসব জিনিস পাওয়া যায় না, যার কারণে কষ্টটাকেও না হাসি মুখে মেনে নিয়েছি। তবে বেশ বিরক্ত হচ্ছিলাম যে এই কাজগুলো গুছিয়ে নিতে, যে আমি কখন রান্না করব। তারপরও চেষ্টা করেছি যাতে সময়ের মধ্যে রান্নাটা গুছিয়ে নিতে পারি। তো এগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। যতই পরিষ্কার করি না কেন তারপরও কিন্তু একটু একটু ময়লা থাকে, তার জন্য আমি বারবার করে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এখানে আমি কুটে বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে চিন্তা করেছি যে এটা রান্না করব, সাথে একটু করে পোলাও রান্না করে নেব যাতে বাচ্চারা খেতে পারে। আর কেন যেন না আমার ইচ্ছে হলো যে একটু করে চিতই পিঠা বানাবো। খুব একটা বেশি চিতই পিঠা আমার বানানো হয়নি, তবুও মাঝে মধ্যে যখন এ ধরনের হাঁস বা মুরগি রান্না করি বাসায়, তখন ইচ্ছে হয় যে না একটু করে চিতই পিঠা অথবা চিটা রুটি যেটাকে বলে আর কি, ওগুলো বানাই। ওগুলো দিয়ে খেতে কিন্তু বেশ মজা হয়। আর জোনাদের বাবা সে সাথে আমারও অনেক বেশি পছন্দ। তবে বাচ্চারা তো ওরকম আগ্রহ নিয়ে খায় না, তো ওদের জন্য কিছু একটা রান্না করে নিব, তো ওটাই ভেবেছি। এদিক দিয়ে দুপুরে রান্নার সময় প্রায় হয়ে গিয়েছে। এই কাজগুলো গুছাতে গুছাতে রান্নার সময় প্রায় হয়ে গিয়েছিল। তো এই পাশে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আগে থেকে ধুয়ে রাখা মুরগিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেশে থাকতে যখন আমি আমাদের বাড়িতে যেতাম, আম্মু প্রায় সময় দেশি মুরগি রান্না করতো, সবারই বেশ পছন্দের ছিল। তখন আম্মু কুটে বেছে রান্না করতে যে কি পরিমাণ কষ্ট হতো সেটা কিন্তু আমি এখন ঠিকই উপলব্ধি করতে পারছি। তখন তো আম্মু রান্না বান্না করে সবকিছু গুছগাছ করে একেবারে টেবিলে এনে রেখে দিত, তারপর খুব মজা করেই না খাবারটা খেয়ে নিতাম। কখনো ভাবিনি যে এটার পেছনে কতটা কষ্ট থাকে। তো এখন বুঝতে পারছি আসলে কতটা সময়, সে সাথে কতটা কষ্ট লাগে এসব জিনিস পরিষ্কার করতে বা কাটাকুটি করতে। তবে যখনই আমি যেতাম, আম্মু সবসময় এ ধরনের দেশি মুরগি হাঁস রান্না করতো, যেগুলো বাড়িতে পালা হতো। খেতে যে কি মজা হতো, তবে এখন তো আর চাইলেও সেটা সম্ভব না, যার কারণে দূরে থাকি। যতটুকুই সম্ভব দেশীয় জিনিস আনার পর চেষ্টা করি কেটে কুটে সুন্দর করে রান্নাটা গুছিয়ে নিতে। যেরকমটা আম্মু করতো, তবে অতটা পারফেক্ট, অতটা সুন্দর করে আম্মুর মতো কাজগুলো গুছাতে পারি না ঠিকই, তবে চেষ্টা করি। আমাদের মায়েরা না অনেক বেশি গুণী এবং জ্ঞানী হন। তাদের কাজগুলোর কথা মনে পড়লে না কেমন যেন নিজের অজান্তেই না একটা অন্যরকম ভালো লাগা চলে আসে, যে আসলে মায়েরা কত বেশি গুণবতী হন। প্রতিটা কাজ এত সুন্দর নিখুঁতভাবে গুছান, সেই সাথে প্রতিটা কাজ এত সুন্দরভাবে গুছিয়ে রাখেন। তখন এগুলো না বুঝতে পারতাম না। এখন যখন সংসারের দায়িত্ব নিজের কাঁধে পড়েছে, এখন কিন্তু ঠিকই বুঝতে পারি যে মায়ের কতটা ক্লান্তি ছিল, সেই কাজগুলো করেছিল, কতটা নির্ঘুম রাত কাটিয়েছিল যাতে সময়ের মধ্যে সব কাজগুলো গুছিয়ে নিতে পারেন। সকাল সকাল বাড়িতে গেলে তো একেবারে সব নাস্তা রেডি থাকে, কখন যে আম্মু সবকিছু বানায় টেরই পাই না। আর জানেন তো, আমি যখন দেশে বাড়িতে যাই তখন সবসময় বলি এখান থেকে যাওয়ার সময় যে আম্মুকে কাজে হেল্প করব, কারণ আমি যেহেতু এখানে কাজকর্ম করি,
আমার তো অনেকটাই কষ্ট হয়, আমি বুঝতে পারি। তো এখন কিছুটা হলেও উপলব্ধি করতে পারি, কিন্তু যখন দেশে যাই আম্মু তো একদমই কিছু করতেই দেয় না, একেবারে আরামে বসে শুয়ে খাবার খাওয়া হয় আর কি। আম্মু বলে, তুমি তো ওখানে অনেক কিছুই করো, এত কষ্ট করে বাচ্চাদের দেখাশোনা করো, এখন এসেছো বেশ কিছুদিন রেস্ট করো। আসলে মায়েরা মনে হয় এরকমই হয়, তাই না? কিন্তু যখন আমি শ্বশুর বাড়িতে যাই, যাওয়ার পরে ভাবি যে না, আম্মুকে বাড়িতে গিয়ে সব কাজকর্মতে একটু সাহায্য করব, যাতে আমার আম্মুর কাজগুলো করাটা সহজ হয়ে যায়। কিন্তু জানেন, শরীরটা না একদমই সঙ্গ দেয় না। সারাদিন ভালো থাকলেও মায়ের বাড়িতে গেলে শরীরটা মনে হয় অনেক বেশি অসুস্থ হয়ে যায়। সেই সাথে অলসতা এত পরিমাণে নিজের সঙ্গী হয় যে যতটুকু বলেছিলাম ওটার মধ্যেই সীমাবদ্ধ থাকে। সারাদিন শুয়ে বসে ঘুরে ফিরে দিন কেটে যায়, কখন যে ঘুরতে ঘুরতে সময় চলে যায় একেবারে টেরই পাই না। তারপর হঠাৎ করে একদিন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় হয়ে যায়, তখন একরাশ আফসোস নিয়ে বাসায় আসি যে কেন যে কাজগুলো করে দিলাম না। কিন্তু আসলে মারা তো দেয় না, বেড়াতে গেলে হয় কি আম্মুরাই সব কাজ গুছিয়ে থাকেন। তারপরও ওই যে আমরা যাওয়ার পর আর শরীর ক্লান্তি লাগে, সে সাথে ঘোরাফেরা সব মিলিয়ে না কোনো কিছু করার হয়েই ওঠে না। তো একরাশ আফসোস নিয়ে বাসায় আসা হয়। তো যখন শ্বশুর বাড়িতে আসি তখন মাঝে মধ্যে মায়ের কথা অনেক বেশি মনে পড়ে, বা দূরে থাকলে অনেক বেশি মিস করি, যে আসলে তখনকার সময়গুলো না অনেক বেশি মিস করতাম। এখন তো নিজের কাঁধে অনেকটা দায়িত্ব পড়ে গিয়েছে, নিজেকে সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে নিতে হয়, বাচ্চাদের দেখাশোনা সবকিছু মিলিয়ে না মনে হয় বিশাল এক দায়িত্ব সাগরে ডুবে আছি, যেখানে প্রতিদিন সবকিছু আমার দিকে তাকিয়ে থাকে, কখন আমি এটা গুছিয়ে নিব, কখন আমি ওই কাজটা গুছিয়ে নিব। একদিন অসুস্থ থাকলে দেখা যায় তার পরদিন আর সংসারটার দিকে তাকাতেই পারি না, এত পরিমাণে চারদিকে কাজ জমে যায়। যদি মায়ের বাড়িতে থাকি, যতই অসুস্থ হই না কেন, মা একেবারে লোকমা দিয়ে ভাত খাইয়ে দিবে, কোনো কিছু জিজ্ঞাসা করবে না, বলবে যে তুমি শুয়ে থাকো, আমি সব কিছু দেখে নিয়েছি। বাবার বাড়িতে গেলে বাচ্চাদের দেখাশোনা সব কিছু মায়েরাই করেন। তো এক্ষেত্রে দেখা যায় অনেকটা সময় নিজের মতো করে সময় কাটাতে পারি। যতদিন বাবার বাড়িতে থাকি ততদিনই না শান্তির সময়গুলো কেটে যায়। আর ভালো সময়গুলো সব সময় জীবন থেকে খুব তাড়াতাড়ি কেটে যায়, দেখবেন খারাপ সময়গুলো না একেবারেই কাটতে চায় না। কথা বলতে বলতে না আমি এখানে পিঠাগুলোকেও বানিয়ে নিয়েছিলাম। দুপুরে খাবার সময় হয়ে গিয়েছিল, আমি আমাদের জন্য পিঠা বানিয়ে নিয়েছিলাম। তো এই তো পিঠাগুলো বানানো হয়ে গিয়েছিল, এখন একটু খেয়ে দেখছিলাম, মাশাল্লাহ বেশ মজা হয়েছিল। আর আমি কিন্তু খুব ইজিভাবেই পিঠাগুলো বানিয়ে থাকি। কিছুদিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন আমি কিভাবে চিতই পিঠা বানাই, ওটার রেসিপি দেওয়ার জন্য। এই তো আজকের ভিডিওতে দিয়ে দিয়েছি। সামান্য একটু চালের গুঁড়া, লবণ আর কুসুম গরম পানি দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আবারও আমি হাত দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটাকে চটকে নিয়েছিলাম। তারপর এর মধ্যে যতটুকু পরিমাণে পানি লাগবে ওই অনুযায়ী আন্দাজ করে পানি দিয়ে আবারও বেশ কিছু সময় ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এইভাবে যতবার হাত দিয়ে এটাকে ভালো করে ফেটানো যায় আর কি, যতটা সম্ভব, তবে যত ভালো করে এটাকে মেশানো যাবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হয়। তবে আজকের পিঠাগুলো যখন আমি বানিয়েছিলাম খুব একটা সময় আসলে আমি রাখতে পারিনি, তাহলে দেখা যেত পিঠাগুলো আরো বেশি ফুলকো হতো। তারপরেও খারাপ হয়নি, ভিতরে একেবারে জালিদার হবে। যখন এটা ফ্লাফিনেসটা চলে আসবে তখন দেখবেন পিঠাগুলো খুব সুন্দর হয়। তো এই তো এভাবেই আমি সবসময় বানাই, আসলে রেসিপি তেমন কিছুই না, এই তো নর্মাল সবাই যেভাবে বানায় আমি ওভাবেই বানাই। অনেক আপুরাই বলেন যে আপু আমি পিঠাগুলো বানাই ওরকম ভালো হয় না। আমারও না একটা সময় এই পিঠাগুলো একদমই ভালো হতো না, ভিতরে কাঁচা থেকে যেত, না হলে ফুলতো না, জালিদার হতো না। তবে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে না এখন দেখি যে মাসাল্লাহ বেশ ভালোই হয়। তবে এখন কিন্তু আমি বেশ ভালোই বানাতে পারি। তবে আজকে আমার হাতে ওরকম সময় ছিল না, যার কারণে আমি পিঠাটা আর ব্যাটারটাকে 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যেই রেস্টে রেখে তারপর বানিয়ে নিয়েছিলাম। যদি হাতে সময় থাকে 1 ঘন্টার মতো এটাকে রেখে দিলে খুব ভালো হয় পিঠাগুলো, কারণ আমি প্রায়ই বানিয়ে থাকি।
আর খেতেও ভীষণ মজা হয়। যখন একটা জিনিস খুব ভালো হয় তখন দেখবেন সেই জিনিসটার প্রতি আগ্রহ আর বেড়ে যায়। তো যাই হোক, খাবার দাবার শেষ করে সন্ধ্যার পর আমরা একটু মার্কেটে এসেছিলাম। অনেক আপুরাই জিজ্ঞেস করে থাকেন আমি বাসা বাড়ির জন্য কেনাকাটাগুলো কোথায় থেকে করে থাকি বা কোন মার্কেট থেকে আমি কেনাকাটাগুলো করি। এই তো বাসার আশেপাশে যে এরকম লোকাল শপগুলো আছে কুকারিজ আইটেমের, ওখান থেকেই আমার সংসারের সব যাবতীয় জিনিসপত্র কেনাকাটা করে থাকি। আর এখানে না আপনি একই ছাদের নিচে সব ধরনের আইটেম একই জায়গায় পেয়ে যাবেন, মানে ঘোরাফেরার প্রয়োজন হয় না আর কি। তো এরকম দেখা যায় আমি যখন বাসা থেকে বের হই, যেটা আমার ভালো লাগে আমি ওটাই নিয়ে নিই। যেমন আজকে দেখলাম অনেক সুন্দর সুন্দর কিছু অয়েল জার এসেছে। এগুলোতে কিন্তু তেল রাখার পর দেখতেও অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে ছোট ছোট কি সুন্দর যে র্যাকগুলো ছিল, তবে প্রাইসটা অনেক অনেক বেশি ছিল। চাচ্ছিলাম যে একটা নিব, তবে বেশ অনেকটা পরিমাণে দাম ছিল। তারপর এখানে অনেক সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল ছিল, তো এগুলো দেখছিলাম। তো যাই হোক, এখানে টুকটাক কিছু কেনাকাটার ছিল। নেক্সট কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে কেনাকাটাগুলো শেয়ার করব। তো এখানে ঘুরে ফিরে তারপর আমরা বাসায় চলে যাব। বেশি একটা দেরি করব না, মাঝে মধ্যেই হুটহাট করে আমার এরকম বাহিরে বের হওয়া হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।